রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত পৌরনীতি এবং সুশাসন বিষয় শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, মানবিক বিভাগে তোমরা যারা পৌরনীতি এবং সুশাসন বিষয়টি পড়ছো, তাদেরকে পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের একটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা সকলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শেষ করবে। তাহলে চলে যাচ্ছে মূল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের যে মধ্যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ এগুলোর মধ্যে যে মিল রয়েছে এবং কিছু অমিল রয়েছে সূক্ষ্ম, সেই বিষয়টা আমরা আজকে পরিষ্কার করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করবে। তাহলে চলে যাচ্ছি মূল ক্লাসে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের যে আধুনিক জাতি রাষ্ট্র বা রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকদের আচরণ, রীতিনীতি, অধিকার, কর্তব্য ও কার্যাবলী এবং তাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনে শিক্ষা দান করে তাকে আমরা পৌরনীতি বা সিভিক্স বলি। খেয়াল করে দেখবে, এখানে নাগরিকের বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ নাগরিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে পৌরনীতি এবং সিভিক্সে। আর অন্যদিকে সামাজিক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা যেহেতু পৌরনীতি, আর যার সাথে সংযুক্ত হচ্ছে আজকে আমাদের এই সুশাসন বিষয় প্রত্যয়টি। তো এই প্রত্যয়টা যুক্ত হওয়ার পরে দেখা যাচ্ছে যে পৌরনীতির ব্যাপ্তি, পৌরনীতির ধারণাটা আরেকটু গভীরতা চলে গিয়েছে। আর পৌরনীতি রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান, অর্থাৎ পৌরনীতি কি করছে, নাগরিকদের জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ একজন নাগরিক রাষ্ট্রে বসবাস করতে গেলে তাকে কোন কোন অধিকার এবং কর্তব্য ভোগ করতে হবে এবং কি কি দায়িত্ব রাষ্ট্রের প্রতি তার পালন করতে হয়, সেই বিষয়গুলো তাকে পৌরনীতি জানিয়ে দিচ্ছে। নাগরিকের যে উত্তম জীবন দিক নির্দেশনা তা আমরা পৌরনীতি থেকেই পেয়ে থাকি। আর সুশাসন হচ্ছে নাগরিককে কল্যাণকর, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সহ উন্নত জীবনের নিশ্চয়তা দানের একটি পন্থা। খেয়াল করে দেখবে, এখানে পৌরনীতি হচ্ছে একটা দিক নির্দেশনা দিচ্ছে, আর সুশাসন কি হচ্ছে, এটা বাস্তবে সেটাকে রূপান্তরিত করার নিশ্চয়তা দিচ্ছে, অর্থাৎ নিশ্চয়তা দানের একটা পন্থা হিসেবে আমরা সুশাসনকে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সুশাসন বলতে আমরা যে বিষয়টা বুঝি, এটি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। অর্থাৎ সুশাসন হচ্ছে একটি প্রায়োগিক অংশ, আর পৌরনীতির জ্ঞান হচ্ছে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করছে। এখানে পৌরনীতি হচ্ছে তাত্ত্বিক একটা বিষয়, আর সুশাসন হচ্ছে সম্পূর্ণভাবে এটিকে বাস্তবে রূপান্তর করার একটা হাতিয়ার, অর্থাৎ বাস্তবের এটাকে আমরা ভোগ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। এই দুটোর মূল পার্থক্যটা হচ্ছে এখানে। তো আমরা আজকে পৌরনীতি এবং সুশাসনের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে এগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, সুশাসন পৌরনীতির একটা অংশ। আমি আলোচনার শুরুতেই তোমাদেরকে বলেছি যে পৌরনীতির ধারণাটা একটু প্রাচীন এবং সুশাসন হচ্ছে নতুন একটা প্রত্যয়। তো এখানে দেখো, আমাদের পৌরনীতিতে কি করা হচ্ছে, নাগরিক জীবনের সামগ্রিক দিকটা ফুটে ওঠে, সব দিক, কোনো দিক এখানে বাদ যাচ্ছে না। আর সুশাসন পৌরনীতির একটা মাত্র অংশ, যাতে নাগরিকের শাসন সম্পর্কিত রূপগুলো তুলে ধরা হয়। অর্থাৎ শাসন সংক্রান্ত, সুশাসন মানে ভালো শাসন বা জনগণের কল্যাণকর শাসন। এখানে নাগরিকদের কে যেভাবে সরকার শাসন করছে, গভর্নমেন্ট শাসন করছে, সেই শাসন সংক্রান্ত বিষয়টাই সুশাসনে আলোচনা করা হয়। অর্থাৎ পৌরনীতির একটা অংশ হিসেবে সুশাসন আমরা বর্তমানে প্রতিষ্ঠিত হতে দেখতে পাচ্ছি। এদিক থেকে পৌরনীতি এবং সুশাসন একই সূত্রে গাঁথা, অর্থাৎ তাদের আলোচনার বিষয়বস্তু ক্ষেত্র একই। আর উদ্দেশ্যগত দিক থেকে এদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। কেন বলছি, এই পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং উত্তম নাগরিক জীবনের দিক নির্দেশনা দেওয়া। আর সুশাসনের উদ্দেশ্য হচ্ছে শাসন প্রক্রিয়াকে উন্নত ও কল্যাণমুখী করে তোলা এবং নাগরিকদের জীবন ব্যবস্থাটাকে উত্তম রূপে নিশ্চিত করা। অর্থাৎ বলা যাচ্ছে পৌরনীতি এবং সুশাসনের দুটোই উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের কল্যাণ, অর্থাৎ এক এবং অভিন্ন। এই দুটো একটা অপরটার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে। কিভাবে কাজ করছে দেখো, উভয়ই একই লক্ষ্যের জন্য পরিচালিত হয়, অর্থাৎ উভয়ই দুটো বিষয়ই একটাই লক্ষ্য অর্জন করা হবে। এখানে নাগরিকদেরকে ভালোভাবে শাসন করে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে সুশাসন নিশ্চিত করা। পৌরনীতি এবং সুশাসন উভয়ের প্রধান লক্ষ্যই হচ্ছে নাগরিকদের জীবন এবং রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ এবং
উন্নয়ন। পরবর্তীতে অভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করছে দুটো বিষয়। এখানে পৌরনীতি এবং সুশাসন কতগুলো অভিন্ন বিষয়ে আলোচনা করে, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে নাগরিকদের অধিকার, এটা দুটোর দিকেই আলোচনায় আসে। দায়িত্ব কর্তব্য, রাষ্ট্র, তারপরে হচ্ছে সরকার, সংবিধান, আইন, আইনের শাসন, এগুলো কিন্তু যেমন আমরা পৌরনীতিতে পড়ি বা পৌরনীতির মধ্যে আলোচনা করি, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলেও কিন্তু আইনের শাসন, সংবিধান, নাগরিকদের দায়িত্ব কর্তব্য এগুলোকে সহজ করে দেখতে হবে, দেখাতে হবে। তারপরে তোমার স্বচ্ছতা, জবাবদিহিতা, রাজনৈতিক অংশগ্রহণ, আমলাতন্ত্র, এই বিষয়গুলো কিন্তু সুশাসনকে নিশ্চিত করতে সহায়তা করে, যা আমরা পৌরনীতির মধ্যে পড়ে থাকি। পরবর্তীতে নির্ভরশীলতা, এটা কেন বলা হচ্ছে, এখানে একটি ছাড়া অন্যটি কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ। কেননা সুশাসনের জন্য যেমন পৌরনীতির জ্ঞান অপরিহার্য, তেমনি আবার পৌরনীতির অগাধ জ্ঞান নিয়ে সুশাসন নিশ্চিত করতে না পারলেও সেটি কিন্তু পূর্ণতা পাচ্ছে না। অর্থাৎ সুশাসনকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই সরকার এবং জনগণ উভয়েরই পৌরনীতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে, ধারণা থাকতে হবে। আর প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি অপরটিকে প্রভাবিত করছে, কারণ পৌরনীতির জ্ঞান সুনাগরিক তৈরি করে, আর এই সুনাগরিক ব্যতীত সুশাসনটা সম্ভব নয়। পৌরনীতি যেমন নাগরিকদেরকে তাদের দিক নির্দেশনা দিয়ে, তাদেরকে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে, আর সুশাসন সুনাগরিকতার উপর অনেকটা নির্ভরশীল। শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি এবং সুশাসনের মধ্যকার যে সম্পর্কগুলো, আশা করি তোমাদের মধ্যে একটু হলেও পরিষ্কার হয়েছে ধারণাটা। তাহলে চলো, এর কিছু পার্থক্য রয়েছে মৌলিক, সেগুলো আমরা একটু দেখে নিব। মূলত পরিধিগত কিছু পার্থক্য রয়েছে। এর আগে আমি বলেছি যে পৌরনীতি হচ্ছে নাগরিকদের সাথে সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবে, মানে নাগরিকদের শাসন, সরকারের সাথে সম্পর্ক, তাদের দায়িত্ব কর্তব্য, তাদের আচার আচরণ, অভ্যাস, রীতিনীতি সবকিছু আলোচনা করবে। কিন্তু সুশাসন শুধুমাত্র নাগরিকদের শাসন সংক্রান্ত বিষয়টুকু আলোচনা করছে। এখানে তাদের নাগরিকদেরকে নাগরিক জীবনের অন্যান্য যে আরো অর্থনৈতিক দিকগুলো থাকে বা সামাজিক দিকগুলো থাকে, সেই ক্ষেত্রে নাগরিকদের খুব একটা আলোচনা করা হয় না এখানে। আর প্রাচীন এবং নতুন কেন বলছি, পৌরনীতি হচ্ছে খুবই প্রাচীন একটা বিষয়, কিন্তু সুশাসন খুব, এই প্রত্যয়টা খুব বেশি দিনের নয়, নতুন এসেছে। রাষ্ট্রীয় শাসন প্রক্রিয়ায় যে নিয়ম নীতি অপপ্রয়োগের ফলে সামগ্রিক কালে একটি নতুন সংযোজন হিসেবে সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাথে যুক্ত হয়ে আসছে। অর্থাৎ বয়সের দিক থেকে পৌরনীতি প্রবীণ, আর সুশাসন হচ্ছে অত্যন্ত নবীন একটি প্রত্যয়। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো আমি বলছিলাম যে নাগরিকদের সাথে রাজনৈতিক বিষয়ের সব দিকগুলো আমরা পৌরনীতির মধ্যে পাই। আর সুশাসনে নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, মানে সুশাসন প্রতিষ্ঠিত হতে হলে শুধু রাষ্ট্রের শাসন ক্ষমতা বা শাসন ব্যবস্থা ভালো হলেই হবে না, সেখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে, সেই বিষয়গুলো তাদেরকে দেখতে হয়। আদর্শগত দিক থেকে একটু পার্থক্য, কেননা এখানে সুশাসনে আদর্শ শাসন ব্যবস্থায় দিক নির্দেশনা পাওয়া যায়, আর এখানে পৌরনীতির তুলনায় সুশাসনটা অধিক আদর্শমূলক। কারণ আদর্শের দিক থেকে পৌরনীতির অনেক বিভিন্ন দিক থাকলেও সুশাসন শুধুমাত্র জনগণের কল্যাণের দিকটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এগুলো তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক দুটো, পৌরনীতি হচ্ছে তাত্ত্বিক এবং সুশাসন হচ্ছে তারই ব্যবহারিক দিক। অর্থাৎ এখানে এটি শিক্ষার্থীদেরকে কেবল তাত্ত্বিক জ্ঞান নিয়েই সীমাবদ্ধ করে রাখা হচ্ছে না, এই সুশাসনের মাধ্যমে তাদেরকে একটা ব্যবহারিক বা প্রায়োগিক দিকেও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, এখানে আমরা যে আলোচনাটুকু আজকে করলাম যে পৌরনীতি এবং সুশাসনের মধ্যে যে পার্থক্য, সামান্য কিছু পার্থক্য থাকলেও এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়। সুশাসন এবং পৌরনীতি একে অপরের পরিপূরক এবং সহযোগী, তাই এই দুটোকে আলাদা করে চিন্তা করার কোনো অবকাশ আমাদের আর থাকছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু করোনাকালীন পরিস্থিতি, সামনাসামনি তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যতটুকু চেষ্টা, যতটুকু আমাদের শ্রম, ততটুকু তোমাদের ইচ্ছা, এই তিনটি মিলেই কিন্তু আমরা একটু সিলেবাসটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। যদি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ যখন সময় পাবো, সুযোগ পাবো, ক্লাসরুমে বসে আবার প্রথম থেকে শুরু করব, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।